আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাড়িতে মেহমান আসছে, কিছু আতপ চাল ভিজাইছি পিঠা বানানোর জন্য। তো এখন চালগুলো ভালো করে ধুয়ে কিছু টাইম ভিজায় রাখবো। ঘন্টা খানেকের মতো চালগুলো ভিজায় রাখছিলাম, আর এখন ছেঁকে ছেঁকে চালগুলো আমি তুলে নিয়েছি। আর এখন যাচ্ছি চালগুলো ভাঙানোর জন্য। আমাদের বাড়ির খুব কাছে চাল ভাঙানোর মেশিন আছে, সেখানেই যাচ্ছি মা মেয়ে মিলে। বাড়ি থেকে বের হয়ে প্রায় 1-1.5 মিনিটের মতো হবে আমাদের মেন রাস্তা, আর মেন রাস্তার পাশে চাল ভাঙানোর মেশিন। আমি যখন চাল ভাঙাতে গেছি তখন যে দেখি যে কারেন্ট নাই, তাই সাথে সাথে ভাঙায় নিয়ে আসতে পারি নাই, রেখে আসছিলাম। আর এরপরে বাচ্চাদের পাঠিয়ে দিছি নিয়ে আসার জন্য, তো ওরাই এখন চালগুলো নিয়ে আসছে। চালগুলো আনতে যে আমার মেয়ে হাতে করে মোবাইলটা নিয়ে গিয়েছিল, আর রাস্তা থেকে এই ভিডিওটা করে নিয়ে আসছে। দেখেন কত লম্বা সুপারি গাছ, অথচ সেই গাছে ওই বাচ্চাটা কত তাড়াতাড়ি উঠে গেল। এটা তো দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। অবশ্য ওদের কাছে এটা তেমন কোনো ব্যাপার না, কারণ ওরা প্রতিনিয়ত এভাবেই গাছে উঠে সুপারি পাড়ে। এগুলো সারিবদ্ধভাবে দেখছেন সবগুলোই সুপারি গাছ। আর এখন কিন্তু সুপারির সিজন, মানে সুপারি পেকে গেছে। এই সিজনে সুপারিগুলা পেরে বিক্রি করা হয়। আমাদের এলাকায় কম বেশি সবার বাড়িতেই সুপারি গাছ আছে, আমাদেরও আছে, এরকম প্রত্যেক বাড়িতেই আছে। আর আমরা এরকম বাচ্চাদেরকে দিয়েই কিন্তু সুপারি পাড়াই। আর এটা তেমন কোনো ব্যাপার না, কারণ ওরা সব বাড়িতে উঠেই পেরে দেয়, তার বিনিময়ে টাকা নেয় বা সুপারি নেয়। আজকে বানাবো চিতই পিঠা, আর সাথে মুরগির মাংস রান্না করব। তো এখানে আমি মুরগির মাংসটা সব মশলা দিয়ে মাখিয়ে নেব, সেজন্য এখানে আদা বাটা, জিরা বাটা, তারপর রসুন বাটা, আর কি যে সব মশলা দিয়ে আমরা মাংস রান্না করি তার সব মশলাই এখানে দিয়ে আমি ভালো করে মাখিয়ে একটু সময় রেখে দেব। মাংস রান্নার বিষয়ে আমি আগের দিনের মুরব্বিদের রেসিপিটাই ফলো করি। আমি আমার দাদি নানি এদের রান্না করতে দেখেছি, কিন্তু মনে নাই তারা কিভাবে করতো। তবে শুনেছি যে তারাও নাকি এভাবে মাখিয়েই রান্না করতো। আবার আমার শাশুড়িও এভাবে রান্না করে। মূলত আমি আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আমার কাছে মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি মজা হয়, এই জন্য আমি সবসময় মাখিয়ে রান্না করি। এছাড়া আমার শ্বশুরবাড়ির মানুষজন এভাবেই খেয়ে অভ্যস্ত, তারা অন্যভাবে রান্না করলে কিভাবে যেন বুঝে নেয়। বিশেষ করে আপনাদের ভাইয়া তো একবার মুখে দিলেই বুঝতে পারে যে আজকে কোন স্টাইলে রান্না করেছি। তো যার জন্য আমি সবসময় এভাবে রান্না করি। আর তার চাইতে বড় কথা, এভাবে খেয়ে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে, তাই আর অন্য কোনো রেসিপি ফলো করি না। আর কাঁচামরিচ বাদে আমি কিন্তু সব মশলাই দিয়ে দিয়েছিলাম, আর এ পর্যায়ে এসে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। মাংসটা রান্না করে নিয়েছি, এবার আমি এই পিঠা বানাতে চলে আসছি। আর আমি এই পিঠাগুলা বানাবো মাটির চুলায়, আর মাংসটা দেখলেন আমি কিন্তু গ্যাসেই করে নিয়েছি। যেহেতু দুপুরে খাবারের কথা বলেছি সবাইকে, সেহেতু আমার একটু তাড়াই আছে, তাই 2 চুলায় আমি সমান হাতে কাজ শুরু করে দিয়েছি। আমি সব কাজই মোটামুটি পারি, তবে বলবো না যে অনেক বেশি পারদর্শী। তবে আমি চিতই পিঠাটা প্রথম যেদিন থেকেই শিখেছি, আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো হয়। তবে পিঠা বানানো আমার কাছে খুবই সেন্সিটিভ কাজ মনে হয়। একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু পিঠা একদম অবস্থা মানে 12টা বেজে যাবে, কারণ এদিক সেদিক হয়ে গেলে পিঠা পারফেক্টলি হবে না, আর সেক্ষেত্রে কিন্তু শুধুই কষ্ট আর কষ্ট। পিঠা বানাতে কখন যে কোন দোষটা লেগে যায় বোঝাই যায় না। কতদিন পিঠা খুব ভালো হয়, আবার কতদিন খুব খারাপ হয়। আমি অনেক পারদর্শী লোককেও দেখেছি এই সমস্যায় পড়তে। যখন আমি পিঠাটা বানাচ্ছিলাম আমার ভিতর খুবই টেনশন কাজ করছিল, পিঠাটা কেমন হয়। প্রথম পিঠাটা আমি তো খুব করে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার পিঠা ভালো হয়। তো এই মুহূর্তে আমার ব্রেনে খুব চাপ, একে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া, তো আর কোনো শ্যুট আমি করিনি। এ পর্যন্তই আমার ভিডিওটা ছিল। তো আজকের মতো আমিও এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।